উত্তর জেলার একটা প্রত্যন্ত গ্রামে আমার শৈশব আর কৈশোর কেটেছে। এখানকার স্কুল থেকেই আমি এসএসসি পাশ করেছি। এরপর অবশ্য শহরে চলে আসি। এত কথা বলছি কারণ আমার ঘটনাটা এই গ্রামেই ঘটেছে। আমার সাথে ঘটেছে বললে আসলে ভুল হবে, কারণ ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে। আমি একজন প্রত্যক্ষদর্শী। ১৯৯৬ সাল। আমি তখন বেশ ছোট, ক্লাস 4-তে পড়ি। একে তো গ্রাম অঞ্চল, তার উপর আমাদের বাড়ি ছাড়া আশেপাশের কোনো বাড়িতে ইলেকট্রিসিটি নেই। বলা উচিত, আমাদের আশেপাশের বেশিরভাগ বাড়িঘরই কৃষকদের। তাই সন্ধ্যা হবার পরপরই চারদিকে শুনশান নীরবতা নেমে আসে। ঝিঝির শব্দ ছাড়া অন্য কোনো শব্দ পাওয়া যায় না। আমাদের বাড়িটা অনেক বড় জায়গা নিয়ে প্রতিষ্ঠিত। বাড়িতে একটা একতলা বিল্ডিং, একটা টিনের ঘর, আর একটা রান্নাঘর। গ্রাম বলে রুমের সাথে কোনো লাগানো টয়লেট নেই। বাড়ির পশ্চিম দিকে একটা বিশাল বাঁশ বাগান। তার সামনে কিছু দূর এগুলেই দুটো কবর। আমাদের পরিচিত কারো না। আমার বাবা বাড়িটা বানানোর আগে থেকেই সে কবর দুটো ছিল। যেদিনকার ঘটনা সেদিন রাতে মা আমাকে রাত 2:30 থেকে 3টের দিকে ঘুম থেকে জাগান টয়লেটে যাবার জন্য। ছোট মানুষ তো, তাই প্রতিদিন ওই সময়টাতে আমাকে ডেকে উঠানো হতো যাতে বিছানা না ভেজাই। যাই হোক, ঘুম জড়ানো চোখে আমি উঠে টয়লেটে গেলাম। এসে আমার মাকে পেলাম না। কি ভাবলাম মনে নেই, কিন্তু আমি ঘরে ঢুকে বিছানায় উঠে যাই এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ি। এভাবে কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই, তবে কিছু সময় পর বিকট চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। প্রথমে ঘাবড়ে গেলেও পরে দৌড়ে রুম থেকে বের হই। দেখি উঠোনে আমার মা সেন্সলেস হয়ে পড়ে আছেন। আমার 2 বড় ভাই খুবই তাড়াতাড়ি করে আমার মাকে ধরে ঘরে নিয়ে আসে। সে রাতে অনেক চেষ্টা করেও মায়ের জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। আমার বাবা সরকারি চাকরি করে, সেই কারণে উনি প্রায় সময় ঢাকা থাকতেন। বাড়িতে থাকতাম আমরা 4 ভাই বোন। সেই রাতে আমরা অনাথের মতো কেঁদে রাত পার করলাম। আমার মায়ের জ্ঞান ফেরে পরের দিন সকালে। জ্ঞান ফিরলেও তিনি আমাদের সাথে নর্মালভাবে কোনো কথাবার্তা বললেন না। যা বললেন আবোল তাবোল এবং ছোট থাকার কারণে আমি প্রায় কিছুই বুঝতে পারলাম না। এভাবে প্রায় বছর খানেক কেটে গেল। আমার বাবা মাকে ডাক্তার কবিরাজ সব জায়গাতেই নিয়ে গেল, কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। মা প্রায়ই ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বলতেন, আমার হাতটা খেয়ে ফেলল, তোরা তাড়াতাড়ি কিছু কর, আমাকে বাঁচা। কিন্তু আমরা ছোট ছিলাম তাই কিছুই করতে পারতাম না, শুধু কাঁদতাম পাশে বসে। এভাবে চলার পর হঠাৎ একদিন এক কবিরাজের সন্ধান পাওয়া গেল। তিনি আমাদের বাড়িতে আসলেন, আমার মাকে দেখলেন। কবিরাজ এমনিতে খুবই কম কথা বলতেন, তাই আমার বাবা অনেক প্রশ্ন করলেও তিনি বেশিরভাগ কথার কোনো উত্তর দিলেন না। শুধু বললেন, একটু পায়েস রান্না করতে। পায়েস রান্না করা হলে তিনি তা একটা কলা পাতায় ঢেলে পশ্চিম দিকের কবরগুলোর পাশে রেখে আসলেন। তারপর আমাদের বাড়ির চতুর্দিকে 4 কোণায় 4টে খুঁটি পুঁতে দিলেন এবং শেষে আমার মাকে কয়েকটা তাবিজ দিয়ে চলে গেলেন। বলা বাহুল্য, সেদিনের পর থেকে আমরা মায়ের মধ্যে পরিবর্তন দেখতে পেলাম। মা সপ্তাহ ঘুরতেই প্রায় সুস্থ হয়ে গেলেন। তারপর মায়ের মুখেই আমরা শুনেছিলাম যে সেদিন কি হয়েছিল। সেদিন আমি এক পাশের টয়লেটে যাওয়ার পর মা অন্য পাশের টয়লেটে গেছিলেন। আমি টয়লেট করে চলে আসার কিছু সময় পর মা টয়লেট থেকে বের হন। হঠাৎ একটা দমকা বাতাস বয়ে যায় এবং আমার মাকে অবাক করে দিয়ে বাঁশঝাড় থেকে একটা কুকুর বের হয়। উল্লেখ্য, আমাদের টয়লেটটা বাঁশঝাড়ের পাশেই ছিল। কুকুরটার সাইজ একটা 6 মাসের বাছুরের সমান ছিল। মাথায় দুটো শিং এবং চোখ দুটো যেন আগুনের গোলার মতন জ্বলজ্বল করছিল। জিহ্বাটা বেরিয়ে আছে এবং তা থেকে অনবরত লালা গড়াচ্ছে। কুকুরটা বাতাসের বেগে মায়ের সামনে আসে এবং ঠান্ডা চোখে আমার মায়ের চোখের দিকে তাকিয়ে থাকে। তারপরের ঘটনা আর আমার মায়ের মনে ছিল না। এবার একটা রহস্য উদ্ঘাটন করা যাক। আমার মা যখন অসুস্থ ছিলেন তখন তিনি প্রায়ই ঘরের মধ্যে বলতেন, আমার হাতটা খেয়ে ফেলল। এটা যখন উনাকে জানানো হয় তখন তিনি বলেন, তিনি দেখতেন সেই কুকুরটা এসে চিবিয়ে চিবিয়ে উনার হাতটা খাচ্ছে। আপনারা হয়তো বলবেন গল্পটা বানানো, তবে যেই অবস্থা আমরা 4 ভাই বোন পার করেছি, ভগবানের কাছে প্রার্থনা করি, এমন সময় যেন কারো কাটাতে না হয়। কারণ আমার মা ঘরের মধ্যে তখন অনেক রকম কথা বলতেন যা শুনে প্রায়ই মনে হতো, মা হয়তো আর বাঁচবেন না।
মা কি কথা বলতো তা এখন আমার পুরোপুরি মনে নেই, তবে খাওয়া দাওয়ায় অনেক সমস্যা হতো, কারণ আমরা কেউই রান্না করতে পারতাম না। ভগবানের ইচ্ছায় আমার মা এখন পরিপূর্ণ সুস্থ আছেন। সমাপ্ত।